নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারে যেটা আমরা আলোচনা করছিলাম যে মার্কেটে আরবিআই চেয়ারম্যান মার্কেটকে যে অক্সিজেন দিয়েছেন, সেই অক্সিজেন এখন বেশ কিছুদিন মার্কেটকে সতেজ রাখবে বলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি। এখন কি কি ব্যাপার আসতে পারে, মানে কোন কোন সেক্টর আপনারা দেখবেন এবং নিফটি বা ব্যাঙ্ক নিফটিকে আপনি কোন স্তরে দেখছেন, বা কোন জায়গাটায় গেলে আপনি ভাববেন না এগুলো এটা হওয়া সত্ত্বেও মার্কেট উঠতে পারছে না, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আপনারা যদি দেখে থাকেন 7ই এপ্রিল মার্কেট লো করেছিল 21,742। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত, তারা সবাই জানেন আমি সকালবেলাও লিখেছি যে 21,742 থেকে আমরা যে রানটা শুরু করেছি 7ই এপ্রিল, আজকে ধরুন 9 জুন, মানে রাউন্ড অ্যাবাউট 2 মান্থ 40 ট্রেডিং ডেতে আমরা প্রায় 3300-3400 পয়েন্ট প্রায় উঠেছি। 40 ট্রেডিং ডে মানে মোরাললেস 80 পয়েন্ট 90 পয়েন্ট করে পার ডে আমরা বেড়েছি। 3400 ট্রেডিং পয়েন্ট ইন 40 ট্রেডিং ডেজ, নট এ ম্যাটার অফ জোক। এখন দু ধরনের ভাবনা এখান থেকে উঠে আসছে। আমরা মানে একটা পার্ট মনে করে মার্কেট সবসময় আগে থেকে ভেবেই নেয় কি হতে চলেছে, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি মার্কেট আগে থেকে তার জায়গা তৈরি করে নেয়। আমি টেলিগ্রামে যেটা আপনাদের লিখেছি, যার কারণে বলি আপনারা সবসময় আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে আগে থেকে এইগুলো আপনি সকালেই জানতে পারবেন, এইগুলো যে আজকে মার্কেটটা কীরকম যাবে আমার ধারণা অনুযায়ী। এবং সেই ধারণা বহুবার ভুল হয়, ঠিকও যেরকম হয় ভুল হয়। এটা যারা বলে পুরো ঠিক হয়, এরম ব্যাপার নয়। ধারণা ভুল হওয়াটাই স্বাভাবিক, এই মার্কেটে ভুল হবেই, এবং এক আধবার নয় বহুবার ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার আর কি। তো এই সব নিয়েই মার্কেটে চলতে হয়। বহু ঠিক হয়, কিন্তু কোথায় ভালো থাকে যে যদি আপনি দেখেন যে আপনার ঠিক হওয়ার পরিমাণটা সমান সমানও যদি হয়, কিন্তু যখন ঠিক হচ্ছে তখন আপনি বেশি পয়সা কামাচ্ছেন, যখন ভুল হচ্ছে তখন আপনি লিমিটেড পয়সা আপনার যাচ্ছে, তার মানে জানবেন আপনার ট্রেড ঠিক আছে। মার্কেটের মূল মন্ত্রই হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট অ্যান্ড মিনিমাইজেশন অফ লস। সুতরাং ভুল হবে না এটা ভাববেন না, যেটাই বলতে যাচ্ছিলাম। এখন এই 3300 পয়েন্ট ধরুন নিফটি বেড়েছে, ব্যাঙ্ক নিফটি বেড়েছে দেখতে গেলে 49,000 থেকে প্রায় 7,500 পয়েন্ট, 7,700 পয়েন্ট মতো। তাই এটা একটা হিউজ, যে ভ্যালুয়েশান 22,000-এ ছিল, সেই যে ভ্যালুয়েশানে যে কমফোর্ট ছিল, সেই কমফোর্টটা 25,000-এ নেই, থাকতে পারে না। আপনি ভ্যালুয়েশান চাইবেন 22,000-এর মতো, আর এনভায়রনমেন্ট চাইবেন এই আজকের মতো, তা তো হবে না। এনভায়রনমেন্ট যখন যত উন্নত হবে তার ভ্যালুয়েশনও তত বাড়বে। এখন এইটা অ্যাকচুয়ালি এই যে আপনাকে রেপো কমিয়েছে বা সিআরআর কমিয়ে দিয়েছে, এটার মানেটা কি? সিআরআর খালি লিকুইডিটি দেখে, মানে ব্যাংকের কাছে টাকা আর একটু বেশি আসবে। কতটা বেশি আসবে? 1% সিআরআর মানে মোটামুটি ধরে নিন 3,30,000 কোটি টাকা, মোটামুটিভাবে। তাহলে এর আগে আপনারা জানেন যে রিজার্ভ ব্যাঙ্ক অনেক ওএমও দিয়েছে, তাহলে লিকুইডিটির প্রবলেম নেই। এখন লিকুইডিটি যদি প্রবলেম না থাকে, ব্যাঙ্ক কী করতে পারে? ব্যাঙ্ক তো টাকাটা নিয়ে নিজের ব্যাঙ্কে রেখে যাবে না, তাতে ব্যাঙ্কের কোনো লাভ নেই। তাহলে ব্যাঙ্কে লোন দিতে হবে, তাহলে লোন গ্রোথ বাড়বে। লোন গ্রোথ বাড়া মানে ব্যাঙ্কের ইনকাম বেশি হবে। এখন লোন গ্রোথ, সাধারণ লোক কত লোন নেবে, তারাও চিন্তা করে যে আমি ফেরত দিতে পারবো কিনা, সেই অনুসারে লোন। তো ম্যাক্সিমাম এই টাকাটা নেয় হচ্ছে কারা? ব্যাঙ্কও যেরকম দেয়, আবার ঘুরে ফিরে দেখবেন আমাদের যাদের ব্যাংকের অনেক নিয়ম আছে যে এই হলে দেবে না, ছোট লোন সাধারণত বড় ব্যাংক দিতে চায় না, সেগুলো দেয় এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়ালরা। তাহলে এই এনবিএফসি কাদের থেকে টাকা নেয়? ব্যাংকের থেকেই টাকা নেয়। তাহলে এখানে এনবিএফসির কাছে একটু টাকা বেশি যাওয়ার, সিআরআরের জন্য এনবিএফসির কাছে একটু বেশি টাকা পেতে পারে এনবিএফসি। কীরকম পেতে পারে? যে এনবিএফসি আগে যত টাকা পেত তার থেকে একটু বেশি পাবে। দ্বিতীয়টা কী হবে? রেপো রেট কমেছে আবার 50 BPS পয়েন্ট, ফলে এনবিএফসি যে ইন্টারেস্টে ব্যাংকে ফেরত দিতে হবে সেটা একটু কমে ফেরত দিতে হবে, তাহলে প্রফিট মার্জিনটা একটু বেশি থাকতে পারে। লোনটাকে
ঠিকঠাকভাবে একটু বেশি প্রফিট মার্জিনে লোনটা ডিসবার্স করতে পারবে এনবিএফসি। তাহলে এই যে দুটো সেক্টর, ব্যাংক এবং এনবিএফসি, এই আরবিআইয়ের পলিসির জন্য ডাইরেক্টলি লাভবান। ব্যাংক, এনবিএফসি। কোন ব্যাংকগুলো এবার বেশি লাভবান? যে ব্যাংকগুলোর আবার গোষ্ঠী আছে, মানে ওই যে দেখেন না, ছোট ছোট মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী করে ব্যাংকগুলো লোন দেয়, তাহলে ওরা কমে পয়সা পাবে, কিন্তু স্বনির্ভর গোষ্ঠীতে লোনটা দিতে পারবে, ও লোন দেওয়ার জায়গা অলরেডি তৈরি, ছোট 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 করে। এবং দেখবেন এই ছোট গোষ্ঠী লোন মার যাবার চান্সও এনপিএ খুব কম থাকে। তো এই সব মিলে তাহলে কাদের আছে? বন্ধনের আছে, আইডিএফসি ফার্স্টের আছে। তো এই ব্যাংকগুলো একটু ভালো করতে পারে, যার জন্য দেখেছেন বন্ধন এই কদিন আগে পর্যন্ত 150-60, আজকে 200-র কাছাকাছি গেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক 60 টাকা থেকে আজকে 70-75 টাকা জায়গায় যাচ্ছে। বড় ব্যাংকেরও লাভ হবে, অবশ্যই লাভ হবে, কিন্তু বড় ব্যাংকের ভ্যালুয়েশন আগে থেকেই বড় ব্যাংক করেছে, তার মানে আরেকটু ওপরে যেতে পারে তা নয়, কিন্তু বড় ব্যাংক মোটামুটি ফেয়ারলি ভ্যালুড বলা যেতে পারে। যদিও এখান থেকে 4-5% প্লাস মাইনাস হতেই পারে, সেটা অস্বীকার করছি না, কিন্তু বড় ব্যাংকগুলোর ভ্যালুয়েশন অলরেডি ফেয়ারলি ভ্যালুড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্লাস হয়তো আপনারা জানেন আইসিআইসিআই ব্যাংকের একটা এমপ্লয়ি একটা ফ্রড করেছে 4-4.5 কোটি টাকা। যদি এটা খুব মিয়ার টাকা, এটা কিছু এসে যায় না, কিন্তু যেটাই এসে যায় সেটা হচ্ছে রেপুটেশানে। কীরকম? আপনি আইসিআইসিআই ব্যাংক মানে আপনি অন্ধভাবে বিশ্বাস করে যান যে সেখান থেকে আপনার অ্যাকাউন্টের টাকা কোনো নিজের এমপ্লয়ি সরিয়ে অন্য জায়গায় লাগাতে পারে এবং আপনার ফোন নাম্বার পাল্টে দিতে পারে, এই যে ভাবনাটা, এটা ব্যাংকের পক্ষে একটা নেগেটিভ, যার জন্য দেখবেন আজকে সব ব্যাংক ভালো থাকলেও আইসিআইসিআই নেগেটিভে বন্ধ হয়েছে, কারণ এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যদিও এটা বেশি দিন থাকবে না। কারণ আইসিআইসিআই ব্যাংক অলরেডি বলেছে যে একজন ইন্ডিভিজুয়ালের জন্য এত বড় ব্যাংকের প্রবলেম হতে পারে না, এবং যারা আপনার কাস্টমাররা প্রবলেম হয়েছে তাদের টাকা ব্যাংক লেজিটিমেট যদি ক্লেম হয়, ব্যাংক উইল ডিসবার্স দ্য লেজিটিমেট ক্লেম। সুতরাং ওটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। ব্যাংক, এনবিএফসি হয়ে গেল। আরেকটা কার্ড, আপনি কখন গাড়ি ফাড়ি কেনেন? যখন আপনার ইএমআইটা একটু কম হয়। ইএমআই কম কখন হবে? যদি ইন্টারেস্ট রেট কম থাকে। তাহলে ইন্টারেস্ট রেট কম থাকার জন্য আবার অটো একটু বিক্রি বাড়তে পারে, তাহলে অটোটাও ভালো হলো। আবার আপনি অটো কিনতে গেলে আবার লোন নিচ্ছেন, সেটা নাই ব্যাংকের কাছে আসছে, নাই এনবিএফসির কাছে আসছে। এই দুটো সেক্টর আপনাকে আগেই বলেছি। তাহলে ব্যাংক, এনবিএফসি, অটো 3 নম্বর। এখন অটোর যদি বিক্রি বেশি হয়, অটো ধরুন আপনার বেশি বিক্রি হবে, তাহলে অটো যদি বেশি বিক্রি হয় তাহলে অটো পার্টস বেশি লাগবে, তাহলে অটো অ্যান্সেলারি সেক্টরও একটু ভালো থাকতে পারে। তাহলে আমার 4টে সেক্টর হলো। 5th সেক্টর কোনটা? এবার শুধু অটো কিনবেন তা তো নয়, যদি ইএমআই কম হয় তাহলে আপনি একটু বাড়ির দিকেও দেখতে পারেন, ফ্ল্যাট, বাড়ি, জমি, তার মানে রিয়েল এস্টেটও। এগুলো হচ্ছে ডাইরেক্টলি যে সেক্টরগুলো আপনার ইন্টারেস্ট রেটের ওপর নির্ভরশীল, ইন্টারেস্ট রেট যাদের ওপর ডাইরেক্ট নির্ভরশীল এই সেক্টর, এগুলো আপনার একটু ভালো থাকতে পারে 5খানা। এর আর একটা এফেক্টে কী আসতে পারে, মেটাল একটু ভালো থাকতে পারে। মেটাল অবশ্য যদিও ইন্টারেস্ট রেটও ডাইরেক্টলি নয়, কিন্তু গাড়ি যাই আপনি করুন তাতে একটা মেটালের চাহিদা একটা তৈরি হয়, তো মেটাল একটু ভালো থাকতে পারে। এখন মেটাল বলতে গিয়ে একটা কথা আপনাদের বলে নিই, এই সময় দেখবেন না যে বেদান্তটা বেড়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন বেদান্ত কেন বাড়লো। আপনারা হয়তো দেখবেন যে বেদান্ত তো মালিক হিন্দুস্তান জিঙ্কেরও একই মালিক। এখন হিন্দুস্তান জিঙ্ক দেখবেন একটা ডিভিডেন্ড দিতে পারে বলছে, তা ডিভিডেন্ড যদি দেয়, হিন্দুস্তান জিঙ্কের 64% মালিক হচ্ছে বেদান্ত। তাই হিন্দুস্তান জিঙ্কের যদি একটা বড় ডিভিডেন্ড আসে 12 টাকা বা 15 টাকার ডিভিডেন্ড, তাহলে সেই টাকার অনেকটা অংশ বেদান্ততে আসবে। বেদান্ত সাধারণত দেখা গেছে যে ডিভিডেন্ডটা বেদান্ত পায়, সেই ডিভিডেন্ডটা বা বেদান্ত শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা আমি গত 2-1 বছর ধরে যেটা দেখছি, তো সেই হিসাবে বেদান্তটা একটু চলতে পারে, বেদান্ত একটা চলার একটা চান্স আছে মেটালের মধ্যে। আর এনবিএফসি, আপনি সবগুলো এনবিএফসি এখান থেকে 5-7% ওপরে আপনি ভাবতে পারেন। সস্তার দামে কোনটা আছে? সস্তা কোনোটাই নেই। অনেক দিন পর ব্রেকআউটের জায়গায় যাচ্ছে পুনাওয়ালা, 430 টাকা সেই হওয়ার পর সেই যে পড়ে 270 টাকা 260 টাকা অবধি এসেছিল,
সেখান থেকে আবার 430 পেরিয়ে আজকে ফার্স্ট বন্ধ করলো, তাহলে এটা একটা ব্রেকআউট ভাবা যেতে পারে। এখান থেকে যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে অবশ্য যদি মার্কেট ঠিক থাকে, অন্য কোনো বাইরের কিছু না থাকে, তাহলে 460, 480, 500 এই অবধি যেতে পারে। এখন এত কথা কেন বলতে হচ্ছে, কারণ আমেরিকা ঠিক নেই। আপনি যা দেখছেন আমেরিকা রোজ বাড়ছে দেখছেন, এই দেখছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার যা ডেপ পজিশান, যা দেশের অবস্থা আপনারা দেখেছেন, হয়তো লস অ্যাঞ্জেলেসে কী হচ্ছে, যদি এইটা মার্কেটের ওপর খুব একটা পড়বে না, কিন্তু আমেরিকার মানে পুরো সিস্টেমটা ইজ নট গুড। এখন তার কারণ হচ্ছে যে ডেপ্ট প্রচুর, এর মধ্যে আবার ট্যাক্স পলিসি আসবে, নিয়ে আসবেন ট্রাম্প, সেটা কীরম হবে, তার জন্য গ্রোথে কী এফেক্ট করবে, মন্দাতে চলে যাবে কিনা আমেরিকা, এইসব নানা রকম টেনশান আমেরিকার মধ্যে রয়েছে। এবং আমেরিকা যেহেতু বিশ্বের সবথেকে প্রভাবশালী দেশ, তাদের কিছু হলে, কিছুটা জ্বর হলে একটু হাসতে তো ভারতকেও হতে হবে, সেটা আপনাকে মনে রাখতে হবে। তবে আজকে একটা ভালো জিনিস আছে, আজকে আপনারা জানেন হয়তো লন্ডনে আমেরিকা এবং চায়নার মধ্যে ট্রেড ডিল নিয়ে আলোচনা হবে। যদি এই আলোচনাটা একটু ফলপ্রসূ হয় সেক্ষেত্রে হয়তো আবার ওয়ার্ল্ড মার্কেট একটা ভালো কিছু হতে পারে, কারণ অলরেডি তো আমেরিকা চায়না একটা গুবলেট হয়ে বসে আছে, সেখান থেকে যদি ভালো হয় তো আপাতত সব ভালো, কিন্তু আপনাকে ভিজিল্যান্ট থাকতে হবে যে হ্যাঁ, যদি আপনার ভালো প্রফিট থাকে, ট্রেল স্টপ লস আমরা ইউজ করব। ভালো প্রফিট থাকলে যে ঠিক আছে এখানে ভালো প্রফিট আছে, আমি হায়ার প্রফিটের জন্য দেখছি, কিন্তু এই লেভেলের নিচে গেলে আমি বেচবো একবার, এইটা এর মানে কিন্তু খারাপ নয়। অনেকে এটা ভাবেন যে এটা নেগেটিভ ওয়ার্ড নয়। মার্কেটে যদি আপনি ঠিকভাবে না ভেবে আসেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। যেরকম ধরুন আপনি ট্রেড করছেন, অতুল সুরিও আপনি জানেন ভারতবর্ষের অন্যতম সেরা ট্রেডার, তা অতুল সুরি যে রিস্কটা নিতে পারেন, আরেকজন আরও HNI যে রিস্ক নিতে পারেন, আমি একজন সাধারণ ইনভেস্টর হিসেবে সেই রিস্ক নিতে পারবো না। আবার একদম ছোট ইনভেস্টর কেউ এলে তার রিস্ক এখন একদম কম হবে। তাহলে প্রত্যেকের রিস্ক অ্যাপেটাইট আলাদা, এটা আপনাকে বুঝতে হবে। অন্যের দেখে আপনি ট্রেড করতে পারবেন না, আপনাকে আপনার অনুযায়ী আপনার মতো করে একটা সিস্টেম বানাতে হবে, রিস্ক সিস্টেম, যাতে সেটা আপনার অনুযায়ী হয়, এক্সক্লুসিভ ফর ইউ। অন্যকে দেখে আপনি রিস্ক নিতে পারবেন না। কেউ একটা 10,000 শেয়ার নিচ্ছে বা একসঙ্গে 10 লট অপশান নিচ্ছে, দেখে আপনিও নিয়ে নিলেন। আপনার 50,000 টাকা আছে, তার হয়তো 50 লাখ টাকা আছে, তাহলে তার হয়তো 50,000 গেলে 1% যাবে, আর আপনার যদি 50,000 লস হয় আপনার পুরো টাকাই চলে যাবে। দুটো এক নয়। সুতরাং কারোর দেখে ট্রেড করবেন না, নিজের মতো করে একটা ট্রেড সিস্টেম বানান। আমার যেটা আইডিয়া, যদি আপনি ওই 21,743 থেকে 7ই এপ্রিলের 25,116 আজকে পার করে 25,160 গেছে, এটাই ধরেন, তাহলে এর 78.6 রিট্রেসমেন্ট লেভেল হচ্ছে 25,350। তো 25,350 ইমিডিয়েট আপনার রেজিস্ট্যান্স। 25,350-এর ওপর চললে তখন আবার ভাবা যাবে মার্কেটটা 25,500, 25,800 অবধি যায় কিনা, সেটা পরের কথা। আর 25,800 দেখলে তখন তো আপনার 26,270 অল টাইম হাই হ্যান্ডশেকিং ডিস্টেন্সে হবে। ব্যাঙ্ক নিফটিরও নতুন হাই করেছে, এখন দেখা যাক নিফটি করতে পারে কিনা। কিন্তু কোন জায়গাটা আমরা বুঝবো যে নিচে গেলে আমরা আপাতত আমাদের পজিশানগুলো ছাড়া উচিত বলে মনে হবে, সেটা হিসাবে 24,800 বলে আমার মনে হয়। 24,800 নিচে যদি নিফটি চলতে থাকে সেক্ষেত্রে আমরা মনে হয় না যে আপাতত আপনাকে, অন্তত আপনি শর্ট সেলার না হন, অন্তত যেটা প্রফিট আছে প্রফিটটা একবার বুক করা উচিত বলে আমার মনে হয়। তাহলে সবথেকে সুবিধা হচ্ছে স্টপ লসটা তাহলে আপনার কম। আপনি 25,100-এ আছেন, 24,800, ওপরের দিকে নিচের দিকে 300 পয়েন্ট, ওপরের দিকে আপনার প্রথমটা 250 পয়েন্ট, তারপরেরটা 400 পয়েন্ট, লাস্টেরটা 800 পয়েন্ট অবধি একটা টার্গেট হতে পারে। মানে 25,350, 25,500, 25,900, এইটা আপনার একটা টার্গেট হতে পারে, এটা ভাবতে হবে। ব্যাঙ্ক নিফটি বুল কেস সিনারিও, মানে পুরোটাই তো ব্যাঙ্ক নিফটি ডাইরেক্টলি এফেক্টেড। বুল কেস সিনারিওতে ব্যাঙ্ক নিফটি 59,000 অবধি যেতে পারে, বুল কেস। আর সাধারণ সিনারিওতে ব্যাঙ্ক নিফটি 57,800, 58,000, এটা ভালো জায়গা, যেতে পারে। তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্টপ লস কী হবে? সিম্পল স্টপ লস 55,800, আর যারা আরেকটু ডিপ রাখতে চান 55,500, এর বেশি দেখার দরকারই নেই। দুদিন যদি 56,800-র ওপরে বন্ধ হয় নেক্সট দুদিন,
তাহলে আমরা এই স্টপ লসটাকে টেনে 56,000ও করে দিতে পারি। ওপরে 58,000 59,000 অবধি জায়গা আছে। এটা হচ্ছে। আর স্টকের ক্ষেত্রে এই স্টকগুলো আপনি দেখতে পারেন। ইন্ডিভিজুয়াল স্টক হয়তো আর একটু ভালো করতে পারে। এমজিএল যেরম দেখেছেন, এমজিএল 1900 টাকা টার্গেট দিয়েছে, সেই এমজিএল আজকে ভালো করেছে। আমার এমজিএল আপনাদের যখন 1280 টাকা ছিল তখন বলেছিলাম, তো এমজিএলটা আজকে চলেছে প্রায় 60-70 টাকা বেড়েছে। সব স্টকই আজকে ঠিকঠাক আছে। আমার মনে হয় আপাতত যেরম পলিসি আছে তাতে আরও 2-3 দিন মার্কেট ঠিক থাকা উচিত। মানে অ্যাটলিস্ট 25,300 অবধি 25,000 না ভেঙে মার্কেট যাওয়া উচিত। তারপরে মার্কেট ওখান থেকে আবার ভাববে কী ধরনের পজিশান তৈরি হয় সেটা অনুযায়ী। সবচেয়ে আরেকটা উল্লেখযোগ্য কথা হচ্ছে এফআইআই আগের দিন বাই করেছে দেখেছেন। ডিআইএ তো কন্টিনিউয়াস 15 দিন মনে হয় হলো, 14 বা 15 দিন হবে, কন্টিনিউয়াস বাই করেছে। এফআইআই লাস্ট দিনে বাই করেছে। ক্যাশ বাই যদিও কম, এফএনও তো বাইটা বেশি। সব মিলিয়ে 7,000 কোটি টাকার মতো মনে হয় বাই করেছে, আমার ঠিক মনে নেই, এটা একটু দেখে নেবেন। তবে ক্যাশ বাই বেশি হলে ভালো হতো, কারণ ক্যাশ বাইকে আমরা অরিজিনাল ইনভেস্টমেন্ট বাই হিসাবে ধরি। এফএনও বাইটা বেশিরভাগই থাকে। যেহেতু এফআইআই, আপনারা যারা আমার শুক্রবারের লেখা পড়েছেন, টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন, দেখবেন আমি বলেছিলাম যে ইন্ডেক্সের সেল পজিশান হচ্ছে 16 to 84, মানে 16% বাইং পজিশান হলে 84% সেল পজিশান। সুতরাং এফএনও বাইটা বেশিরভাগই হচ্ছে তাকে করতে হয়েছে, হ্যাভ টু, কারণ মার্কেটে পলিসি ভালো হয়েছে এবং পলিসির জন্য আপনাকে কাটতে হয়েছে পজিশান। তো এফআইআই পজিশান, লং পজিশানটা 16% এসেছিলো, গতকাল সেটা 21% গেছে। মানে এফআইআই ক্যাশ মার্কেটে অল্প বাই করেছে, আর এফএনও মার্কেটে সে কাটতে বাধ্য হয়েছে পজিশান, যেহেতু তার পজিশান বেশিরভাগই নেগেটিভ, শর্ট পজিশান ছিল। তো এইটাকে যে খুব পজিটিভ বলা যাবে তা নয়। তো ফর দ্য টাইম বিইং এফআইআইকে পজিটিভ থাকতে হয়েছে মার্কেটে। তার ভালো, খুব ভালো পলিসি এসে যাওয়ায়, যে পলিসিটা এফআইআই হয়তো আশা করেনি। যাই হোক, এরমভাবেই মার্কেট হয়তো থাকবে। যে 4-5টা সেক্টর বললাম, আপনারা এই 4-5টা সেক্টরের ওপর একটু নজর দিন। নিফটি এবং ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো আপনাকে বললাম, সেগুলো একটু মাথায় রাখুন। এবং যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন, তারা তো প্রতিদিন সকালবেলা মার্কেট কীরম যায় সেটা আমি চেষ্টা করি প্রতিদিন লিখে যাওয়ার, যে আমার মনে অনুযায়ী কীরম হতে পারে, এবং আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, সেটা ভালো লাগে। তো এখনও যারা টেলিগ্রামে যুক্ত হননি, তারা আমি বলবো ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। তারা ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে পারেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন, লোকের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, যাতে সবাই একটু জানতে পারে, ভালো থাকে। আর আমার টেলিগ্রামের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। নমস্কার।